নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ছি নজরুল স্মৃতিগ্রন্থ থেকে অখিল নিয়োগীর স্মৃতিচারণ আপন ভোলা নজরুল। আমার সহপাঠী বন্ধু নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় একদিন সিটি কলেজের ক্লাসরুমে ঢুকে উত্তেজিত কণ্ঠে বললে, বাংলাদেশে এমন এক কবির আবির্ভাব ঘটেছে যার কাব্য প্রতিভা আর সব কবিকে ম্লান করে দেবে। আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে পেছনের বেঞ্চে বসে সাহিত্য চর্চা করি। নৃপেন্দ্রকৃষ্ণের কথা শুনে আমরা অনেকেই তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বয়ং রবীন্দ্রনাথ তখন মধ্য গগনে দীপ্যমান। কবি দু একজন উঠছেন বটে, কিন্তু এমন কাব্য প্রতিভা কোথায় লুকিয়ে আছে আমরা কেউ যার সন্ধান রাখি না। নৃপেন্দ্রকৃষ্ণ সেই অনাগত কবির একটি কবিতার অংশবিশেষ আবৃত্তি করে আমাদের শোনালো। চমৎকার কণ্ঠ নৃপেন্দ্রকৃষ্ণের। আমরা মন্ত্রমুগ্ধের মতো সেই কবিতা পাঠ শুনলাম। কবির নাম কাজী নজরুল ইসলাম, আর কবিতাটির নাম বিদ্রোহী। সত্যি সেদিন মনে শিহরণ জেগেছিল। মাঝে মাঝে নৃপেন্দ্রকৃষ্ণ সেই নজরুল কবির অপ্রকাশিত রচনা নকল করে নিয়ে এসে আমাদের শোনাতো। কবিতা এবং তার আবৃত্তি দুই আমাদের ক্ষণকালের জন্য স্তব্ধ করে রেখে দিত। বেশ কিছুদিন পর এই নজরুল কবির দর্শন মিলল পটুয়াটোলা লেনের কল্লোল কার্যালয়ে। নৃপেন্দ্রকৃষ্ণই আমাদের পথটা বাতলে দিয়েছিল। ছোট্ট ঘর, কিন্তু দিলদরিয়া বিরাট বিরাট প্রাণের আবির্ভাব ঘটে এখানে প্রতি সন্ধ্যায়। গৃহস্বামী দীনেশ রঞ্জন দাস, কিন্তু বন্ধুরা ডাকে ডি আর বলে। আসলে সবাই বলে ডিয়ার। এইখানে দর্শন পাওয়া গেল পবিত্র গঙ্গোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত কুমার সেনগুপ্ত, প্রবোধ সান্যাল, ভূপতি চৌধুরী, মনীষ ঘটক, বুদ্ধদেব বসু প্রভৃতির। ঝাঁকড়া চুল নজরুল একদিন ঝঞ্ঝার মতো এসে উপস্থিত। আমি আর সুনির্মল বসু দুই বন্ধুতে একটু সকাল সকাল সেখানে গিয়ে হাজির হয়েছিলাম। কবি নজরুল হুঙ্কার দিয়ে হাঁক ছাড়লেন, দে গরুর গা ধুইয়ে। আমরা তো কবিকে দেখে অবাক। ছোট্ট তক্তপোষের তলায় ছিল একটি ভাঙা হারমোনিয়াম। সেটা টেনে বের করে কবি নজরুল চমক মারা গলায় গান ধরলেন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ দেবী। সমস্ত অন্তরে যেন একটা উত্তেজনা অনুভব করলাম। সত্যি আজকের দিনে এমন মিয়নো ঝিমিয়ে পড়া সমাজে এইভাবে প্রচণ্ড নাড়া দিয়ে তো গান কেউ শোনায় না। সেই দিন কাজীদার সঙ্গে আলাপ হলো, আর সঙ্গে সঙ্গে তুই বলে ডেকে এই দিলদরিয়া মানুষটি মুহূর্তের মধ্যে আমাদের আপনার করে নিলেন। তারপর কত সন্ধ্যায়, কত উত্তপ্ত মধ্যাহ্নে, কত প্রসন্ন প্রত্যুষে কাজীদাকে সঙ্গীরূপে পেয়েছি। কত সভা সমিতিতে সঙ্গে গিয়ে গান শুনেছি। মনে হয়েছে কাজীদা আমাদের কত কালের চেনা মানুষ, কত আপনার জন। কিছুদিন বাদে শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র আর মুরলীধর বসু শিশির নিয়োগীর সাহচর্যে কলেজ স্ট্রিট মার্কেটের দোতলায় কালি কলম কাগজ প্রকাশ করে বসল। সেখানেও তরুণ সাহিত্যিকবৃন্দের সমভাবে আনাগোনা শুরু হয়ে গেল। এখানে আমি ছোট ছোট লাইন ড্রয়িং কালি কলমের জন্য অনেক এঁকে দিয়েছিলাম। এখানে বসতো বারবেলা বৈঠক। কাজীদার গানে সেই বারবেলা বৈঠকও একেবারে জমজমাটভাবে জমে যেত। কাজীদা যখন গান রচনা করতেন, কে যেন ভেতর থেকে ঠেলা দিয়ে সুরগুলি আগ্নেয়গিরির লাভার মতো প্রচণ্ড আবেগে ঊর্ধ্বাকাশে ছড়িয়ে দিত। তখন এই আপন ভোলা মানুষটি নাওয়া খাওয়া একেবারে ভুলে যেতেন। গান লেখা আর সুর দেওয়া ছাড়া তখন কবি নজরুলের অন্য কিছু করবার জো ছিল না। অনেক সময় রসিকতা করে বলতেন, আমায় যেন ভূতে খাটিয়ে নেয়। চিতপুরে একসময় গ্রামাফোনের রিহার্সাল রুম ছিল। সেখানে একই আসনে বসে নতুন সঙ্গীত রচনা, সেই সঙ্গীতের সুর সংযোজনা, আবার সঙ্গে সঙ্গে নানা জাতীয় শিল্পীদের সেই সঙ্গীত শিখিয়ে দেওয়া সারা দিন ধরে চলতে থাকতো। আত্মভোলা কবি নিজের নাওয়া খাওয়ার কথা বেমালুম ভুলে বসে থাকতেন। শুধু চা আর পান চলত সারাদিন ধরে।
দিন শেষে বাড়িতে গিয়ে শুধু একবার অন্নগ্রহণ। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করতাম, কাজীদা, এইভাবে দিনের পর দিন খাওয়া বর্জন করে চললে কি করে শরীর টিকবে? কাজীদা শুধু আপন মনে হাসতেন আর হারমোনিয়ামের রিড টিপে রাশি রাশি গানের কলি বের করতেন। প্রথমে গুনগুন করে একটা সুর জাগত মনে, ঠিক ভ্রমর গুঞ্জনের মতো। তারপর অকস্মাৎ যেন জোয়ার জাগত ছন্দে আর মিলে। দেখতে দেখতে খাতার উপর একটি নিটোল কবিতা রূপ লাভ করত। কিন্তু সেটা কবিতা নয়, আস্ত একটি গান। সুরে সঞ্জীবিত হয়ে উঠত সেই গান। কোন শিল্পীর কণ্ঠে রূপ লাভ করবে সেই গান? কাজীদা যেন আপন মনেই সেই গানকে শুধাতেন। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান, কোথায় রে তোর স্থান? তারপর আমরা সবিস্ময়ে লক্ষ্য করতাম, কোনো গান ইন্দুবালার কণ্ঠে, কোনো গান ধীরেন দাসের কণ্ঠে, আবার কোনো গান মৃণাল কান্তি ঘোষের কণ্ঠে অপরূপভাবে রূপ লাভ করেছে। কাজীদার পরশ পেয়ে যেন গানের কারখানা গড়ে উঠত, গ্রামাফোনের রিহার্সাল রুম। কাজীদার সঙ্গে সভা সমিতিতে যোগদান করতে গিয়ে দেখেছি সবাই তার গান শুনতে উৎসুক। ফলে সভাপতির ভাষণ পরিত্যাগ করে তাকে গান ধরতে হতো। বসিয়া বিজনে কোনো একা মনে, পানিয়া ভরণে চলল গৌরী, চলো জলে চলো কাঁদে বনতল, ডাকে ছল ছল জললহরী। নাট্যশালায় নজরুলের প্রবেশ কী করে ঘটল সেও এক বিচিত্র কাহিনী। মনমোহন থিয়েটারে শ্রী প্রবোধ গুহ মহাশয় এর ব্যবস্থাপনায় নাট্যকার মন্মথ রায়ের কারাগার নাটক অভিনীত হবে। কংসের চরিত্রটিকে রূপদান করা হয়েছে যেন অত্যাচারী ব্রিটিশ রাজ। এই ভূমিকায় নির্মলেন্দু লাহিড়ী। নিহারবালা একাই দুটি ভূমিকায় রূপদান করেছেন, চন্দনা আর ধরিত্রী। নিপীড়িতার ধরিত্রীর গান কে রচনা করবেন এই নিয়ে এক মহা সমস্যা দাঁড়ালো। কারণ আমি থিয়েটার কর্তৃপক্ষের মনোপুত হয় না। অবশেষে নাট্যকার মন্মথ রায় চিঠি লিখলেন কাজী নজরুল ইসলামকে। আত্মভোলা কাজীদা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আপনার নাটকে গান না লিখলে আমার ক্ষোভের কারণ ঘটবে। সুযোগ পেয়ে প্রবোধচন্দ্র একদিন কাজীদাকে নিমন্ত্রণ করে নিয়ে এলেন মনমোহন থিয়েটারে। তারপর তাকে কৌশলে একটি কামরায় বন্দি করে ফেললেন। শিবাজির মতো মোগল দরবারে কাজীদা বন্দি, বাইরে বেরোবার উপায় নেই। কামরার বাইরে থেকে জানানো হলো খাদ্য পানীয় চা পান সব জানালার ভেতর দিয়ে যথাসময়ে প্রবেশ করবে, কিন্তু কারাগার নাটকের গান আর সুর শেষ না হলে এই মনমোহনের কারাগার থেকে মুক্তি নেই। কাজীদা সেই বন্দি অবস্থায় ঝর্ণাধারার মতো গানের বন্যা বইয়ে দিলেন। আমরা বাইরে থেকে বিস্ময়ে গান শুনি, সুর শুনি আর অবাক হয়ে ভাবি, এ যে নতুন করে নির্ঝরের স্বপ্নভঙ্গ। এইভাবে গান রচিত হলো। বন্দির মন্দিরে জাগো দেবতা, কারার পাষাণ ভেদি জাগো নারায়ণ, তিমির বিদারী অলোক বিহারী, কৃষ্ণ মুরারি আগত ওই, নিশিদিন শোনে নিপীড়িতা ধরণী, অশ্রুতে অশ্রুত শঙ্খধ্বনি। এক একটা গানে সুর হয় আর নিহারবালা নিজ কণ্ঠে তাকে ধরে রাখেন। কাজীদাকে তো আর চিরকাল এখানে বন্দি করে রাখা যাবে না, তিনি সাময়িকভাবে স্নেহের কারাগারে বন্দি। এই সময় প্রতি সন্ধ্যায় আসতেন চারু রায়, যামিনী রায়, প্রভাত গাঙ্গুলি, হেমেন্দ্র কুমার রায়, শচীন সেনগুপ্ত, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, মন্মথ রায়, অনাদি বসু, অরোরা ফিল্ম কোম্পানির স্রষ্টা প্রভৃতি। আর আমরাও ফরাসের এক কোণে ঠাঁই করে নিতাম। প্রবোধচন্দ্র নিজের হাতে চপ, কাটলেট, ডেভিল ভেজে মনের আনন্দে সবাইকার মতে বিতরণ করতেন। আর ডিবে খুলে পান জোগাতেন অনাদি বসু মশাই। সে যেন এক আনন্দের হাট বসে যেত। কাজীদা আমার হাতের ছবি আঁকাও খুব পছন্দ করতেন। এক সময় তার অনেক বইয়ের প্রচ্ছদপট আমি এঁকে দিয়েছি। কাজীদার নতুন বই বের হবার পরিকল্পনা হলেই প্রকাশককে বলতেন, যাও অখিলের কাছে চলে যাও, সে আমার মনোমতো কভার এঁকে দেবে। অনেক স্নেহ পেয়েছি তার কাছ থেকে। একবার বাংলাদেশের এক প্রকাশক কাজীদাকে দার্জিলিং পাঠিয়ে দিলেন। সেখানে নিরিবিলি বসে হজরত মোহাম্মদের জীবনী কবিতাতে রচনা করতে হবে।
এই সময় মন্মথ রায় আর আমিও একদল বন্ধুর সঙ্গে দার্জিলিং গিয়ে হাজির হলাম। কবিতা রচনার খাতা কোথায় পড়ে রইল। কাজীদা আমাদের পেয়ে খুব খুশি, একেবারে যাকে বলে নরক গুলজার হয়ে উঠল। আবার ওখানে থাকতে থাকতে খবর পাওয়া গেল রবীন্দ্রনাথ দার্জিলিং বেড়াতে এসেছেন। যাকে বলে একেহারে মণিকাঞ্চন যোগ। কাজীদাকে সেনাপতি করে আমরা একদিন ভোরে উঠে কবির দরজায় হানা দিলাম। যথাসময়ে আমরা তো গিয়ে হাজির হলাম। কাজীদার নাম শুনে কবি তাঁর সকালবেলাকার রচনা ফেলে আমাদের সঙ্গে মজলিসে বসে গেলেন। আলাপে আলোচনায় গানে সরস কৌতুকে আমাদের একেবারে মাতিয়ে রাখলেন। আমরা শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনে যেতে লাগলাম। রবীন্দ্রনাথ কাজীকে পেয়ে নানা ধরনের আলোচনা আরম্ভ করে দিলেন। বর্তমানে বাংলা নাটকে কীরকম গান চলছে, কাজী আজকাল কী জাতীয় গান লিখছে, অন্যান্য দেশের মঞ্চের গানের কথাও আলোচিত হলো। কবি কাজীকে শান্তিনিকেতন যেতে বললেন। সেই বছর কবির 70 বছর পূর্ণ হলো। আমি রবীন্দ্রনাথের নামে একটি ছোটদের বই উৎসর্গ করেছিলাম। প্রণাম করে সেটি তাঁর হাতে দিলাম। তিনি উল্টে উল্টে বইয়ের ছবিগুলো দেখলেন। কাজীদা বলে দিলেন ছবিগুলোও আমার আঁকা। তখন তিনি খুব প্রশংসা করলেন আর শান্তিনিকেতন গিয়ে বইখানি পড়বেন সে কথা জানালেন। হঠাৎ রথীন্দ্রনাথ ঠাকুর ঘরে ঢুকে বললেন, বাবামশাইয়ের খাবার দেরি হয়ে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে আমরা সবাই চমকে উঠলাম। কখন যে 12টা বেজে গেছে কেউ টেরই পায়নি। সবাই লজ্জিত হলাম আমরা। কবির পদধূলি নিয়ে বিদায় গ্রহণ করলাম। দার্জিলিংয়ে কাজীদা যে কাজে গিয়েছিলেন তা এক লাইনও এগুলো না। আমাদের নিয়ে তার শুধু ভ্রমণ চলত। রাস্তায় বেরিয়েই তিনি ট্যাক্সি ডেকে নিতেন, তারপর চলত লম্বা সফর। প্রকাশক ভদ্রলোক খুবই বিরক্ত হলেন আমাদের ওপর, কিন্তু কাজীদা একেবারে নির্বিকার। কাজীদা যে হোটেলে উঠেছিলেন তার নাম ছিল হিন্দু বোর্ডিং। এ নিয়েও আমাদের রসিকতার অন্ত ছিল না। এই সময় নাট্যনিকেতনের দলবল নিয়ে প্রবোধচন্দ্র গুহ দার্জিলিং এসে হাজির হলেন। সঙ্গে ছিলেন নিহারবালা। কাজেই প্রতিদিন সন্ধ্যায় কাজীদা ও নিহারবালার মধুর কণ্ঠের সঙ্গীতে আমরা অবগাহন করতে লাগলাম। আর প্রকাশক মশাই রাগে কেবলই কেশর ফোলাতে লাগলেন। অবশেষে ফিরে আসাই সাব্যস্ত হলো। কাজীদা একসময় কলকাতায় একটি গ্রামাফোনের দোকান খুলেছিলেন। বেশ ভালোই চলতো সে দোকান। আপন ভোলা কাজীদার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেক বন্ধু কাজীদার কাছ থেকে এই সময় টাকা ধার নিত, কিন্তু আর কখনো ফেরত দিত না। কাজীদাও কারো কাছে সেই টাকা চাইতে পারতেন না। মানুষ হিসেবে তিনি ছিলেন দিলদরিয়া। যখন পকেটে টাকা থাকতো তখন নজরুলই বাকে আর দিল্লির বাদশাহী বাকে। ট্যাক্সি ছাড়া তিনি এক পাও চলতে চাইতেন না। এ তো আমরা নিত্য চোখের ওপর দেখেছি। ডিএম লাইব্রেরির গোপালদার, শ্রী গোপাল দাস মজুমদার মেসের পাশের ঘরে আমি থাকতাম। কাজীদা অনেক রাত পর্যন্ত সেই ঘরে দাবা খেলতেন। কখনো কখনো চেঁচামেচিও হতো। আমি গিয়ে বলতাম, কাজীদা আমাকে ঘুমোতে দেবেন না। কাজীদা শুধু হো হো করে হাসতেন। এই আপন ভোলা মানুষটির ওপর রাগ করেও সুখ নেই। তখন গ্রামোফোনের রিহার্সাল রুম নলিনী সরকার স্ট্রিটে। একদিন বসে বসে কাজীদার গান শুনছি, হঠাৎ একদল তরুণ এসে হাজির। তারা কাজীদার জন্মোৎসব করবে। কাজীদাকে রাজি করাতে এসেছে, কিন্তু কাজীদা যেতে মোটেই রাজি নন। ওরাও নাছোড়বান্দা। তখন কাজীদা রেগে উঠে বললেন, তোমরা যে আমাকে ধরে নিয়ে গিয়ে সভার মধ্যে বসিয়ে রাশি রাশি মিথ্যা প্রশংসা আমার কানে ঢেলে দেবে, তাতে আমি আদৌ রাজি নই। ছেলের দল ক্ষুণ্ণ হয়ে চলে গেল। আমি বললাম, কাজীদা একবার গেলেই হতো, ওরা খুব দুঃখিত হয়ে চলে গেল। কাজীদা বললেন, আরে জন্মদিন পালন করতে চাস তো রবীন্দ্রনাথের কর, আমাকে নিয়ে মিছিমিছি টানাটানি কেন বাপু। নিজের নাম প্রচারে একেবারে বিমুখ ছিলেন নজরুল। অট্টহাসি দিয়ে সব কিছু উড়িয়ে দিতে চাইতেন। শরৎচন্দ্রের সংবর্ধনায় এই নজরুলকেই আবার অন্যরূপে দেখেছিলাম। বেহালায় সুরেন রায় মহাশয়ের বাড়িতে বিরাট ভোজ সভার আয়োজন হয়েছে। বাংলাদেশের বহু সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন। সঙ্গীত পরিবেশন করবেন দিলীপ কুমার রায় আর কাজীদা।
শরৎ সন্ধ্যায় শরৎচন্দ্রকে কেন্দ্র করে সাহিত্যিকবৃন্দের বিরাট মজলিস জমে উঠল। কাজীদা নতুন গান রচনা করেছেন। কণ্ঠে সেই গান ধ্বনিত হয়ে উঠল। কোন শরতে পূর্ণিমা চাঁদ আসিলে এ ধরাতল, একবার নজরুল, একবার দিলীপ রায়। গানে গানে সেই স্মরণীয় শরৎ সন্ধ্যা মধুময় হয়ে উঠল। এতদিন এভাবে কাজীদার সঙ্গে মিশেছি, কিন্তু তাকে কখনো কারো নিন্দা করতে শুনিনি। সাহিত্যিকরা নাকি একে অপরের প্রশংসা সহ্য করতে পারেন না, কিন্তু কাজীদা এসব গ্লানি ও কালিমামুক্ত মানুষ। চিরদিন হাসি দিয়ে অতি বড় দুঃখকে জয় করে গেছেন। নজরুল ইসলামের কবিতায় আছে, হিন্দু না মুসলিম তাই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি শুনে ডুবিছে মানুষ সন্তান মোর মার। এইটাই হচ্ছে কাজীদার মনের কথা। তার অন্তর বাহির চিরকাল সূর্যের কিরণের মতো ঝলমল করছে। এই সদানন্দময় আপন ভোলা কবিকে বাংলাদেশ কি কখনো ভুলতে পারবে?